কৃষ্ণপক্ষের অন্ধকার চারদিকে দুর্গম পার্বত্য পথ। পশ্চিম দিক থেকে জর্দান নদীর স্পর্শ চিহ্নিত ঠান্ডা হাওয়া এসে গায়ে শীতল স্পর্শ বুলিয়ে দিচ্ছে। নদীর পূর্ব তীরের বিভিন্ন স্থানে অস্পষ্ট আলোর রেখা দেখা যাচ্ছে। ওগুলো জর্দান সীমান্ত রক্ষীদের ছাউনি। জর্দান নদীর ওপারে থেকেও ইসরায়েলের বিভিন্ন পর্যবেক্ষণ ঘাঁটির ক্ষীণ আলোক রেখা দেখা যাচ্ছে। পার্বত্য পথ ধরে ধীর গতিতে এগিয়ে চলেছে চারটি ছায়ামূর্তি। একজন কৃষ্ণাঙ্গ, মাথায় ছোট ছোট কোকড়ানো চুল, ঠোঁট লম্বাটে, বিশাল সুগঠিত দেহ। এর নাম আবু বকর সেনৌসি। দ্বিতীয়জন তীক্ষ্ণ রোদ পোড়া লাল মুখ, সযত্ন রক্ষিত দাড়ি। এর নাম আব্দুর রহমান। এরা হলেন ইউএমএলএ অর্থাৎ ইউনাইটেড মুসলিম লিবারেশন লীগ অফ আফ্রিকার প্রতিনিধি। তৃতীয়জন প্রায় 6.5 ফুট উঁচু, রং হলদে, তুর্কি টুপি মাথায়, মুখে ফ্রিঞ্জ কাট দাড়ি। জনাব আমিন, হাসান তারিক চিঠি দেওয়ার পর আপনাকে কি মুখে কিছু বলেনি? আমিন চুক্তাই দ্রুত অথচ অত্যন্ত শান্ত কণ্ঠে জবাব দিল। হাসান তারিককে অত্যন্ত ব্যস্ত মনে হচ্ছিল। চিঠি দিয়ে 5 মিনিটের বেশি অপেক্ষা করেনি। আমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেও সংকোচ বোধ করেছি। আজ ভোরে জনাব আলী এফেন্দির কাছে তার নিখোঁজ হওয়ার খবর শুনে হতবাক হয়েছি। আজ বুঝতে পারছি তার অস্বাভাবিক অস্থিরতাকে আমাদের অনুসরণ করা উচিত ছিল। কিছুক্ষণ পথ চলার পর নিচে পাহাড়ের ঢালুতে অসংখ্য আলো দেখা গেল। ওগুলো আকাশের ছায়াপথের ন্যায় উত্তর দিকে এগিয়ে এক সরল রেখার মতো। আব্দুর রশিদ ওদিকে আঙ্গুল নির্দেশ করে বলল, ইহুদি বর্বরতার সাক্ষ্য দেখুন। নিজের দেশ, নিজের সকল সম্পদ থেকে বঞ্চিত হয়ে এক টুকরো কুড়েঘরে পশুর মতো এরা বাস করছে বছরের পর বছর ধরে। বাস্তুহারা এ লক্ষ লক্ষ মুসলমান জাতিসংঘের মুখের দিকে তাকিয়েছিল 20টি বছর ধরে। অনাহার, অখাদ্য, অপুষ্টি ও অচিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে চলেছে তারা ক্রমশ। কিন্তু এদের আর্তক্রন্দন আর মুমূর্ষ চিৎকার 20 বছরেও জাতিসংঘের কানে পৌঁছেনি। বলতে বলতে থামল আব্দুর রশিদ। তারপর আবার বলল, কিন্তু অপেক্ষার দিন শেষ হয়েছে। ধৈর্যের সকল বাঁধ ভেঙে গেছে। আমরা মানুষের উপর নির্ভর করে খেসারত দিয়েছি বহু, আর নয়। অস্ত্র তুলে নিয়েছি এবার আমরা। দুটো পথ আমাদের সামনে, হয় শহীদ না হয় গাজী। আমিন চুক্তাই বলল, জনাব রশিদ, আপনাদের উদ্ভাসদের মধ্যে শিক্ষা ও সংগঠনের কোনো ব্যবস্থা ছিল না বলেই জানি। কিন্তু এমন বিস্ময়করভাবে সংগঠিত হতে পারলেন কেমন করে? আর এমন ট্রেনিংই বা পেলেন কোথা থেকে? আব্দুর রশিদ মৃদু হেসে বলল, আমাদের শিক্ষা ও সংগঠন সম্বন্ধে আপনার ধারণা কিছুটা সত্য, কিন্তু সবটুকু সত্য নয়। যে সময় হাজার হাজার আহত ও ছিন্নমূল মানুষের স্রোত জর্দান, সিরিয়া, ইরাক আর সিনাইয়ে প্রবেশ করে, তখন আমাদের বিশ্রামের জন্য মাটির শয্যা, খাওয়ার জন্য কূপের পানি ছাড়া আর কিছুই ছিল না। আমাদের এই চরম দুর্দিনে অনেকেই আমাদের সাহায্য করেছিল, কিন্তু সেদিন উদ্ভূত একদল কর্মী ভাইদের আমরা একান্ত করে আমাদের পাশে পেয়েছিলাম। মার কাছে গল্প শুনতাম মা প্রায় বলতেন, মদিনার আনসারদের আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। এদের আপনারা সকলেই আজ চিনেন, ইখওয়ানুল মুসলিমুন। ইখওয়ান ভাইরা সেদিন শুধু আমাদের জন্য চিকিৎসা, খাদ্য আর তাবরি ব্যবস্থা করেছিলেন না, উদ্বাস্তু পল্লীগুলোকে বিভিন্ন ইউনিটে ভাগ করে প্রত্যেকটিতে একটি করে শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল দীর্ঘমেয়াদী সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা। শিবিরগুলিতে ইখওয়ান কর্মীরা শিক্ষক ও উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। তারা বলতেন বলে শুনেছি, বিশ্ব রাজনীতিতে অনুন্নত ও অন্তর্দ্বন্দ্বে মুসলিম দেশগুলো যেভাবে মার খেয়ে যাচ্ছে, তাতে ফিলিস্তিনের মুক্তির জন্য তাদের সামরিক শক্তির উপর নির্ভর করা যেতে পারে না। ফিলিস্তিনের প্রকৃত মুক্তি অকুতভয় মুসলিম তরুণদের বেসরকারি সংগ্রামেই অর্জিত হবে। আজকের সাইমুমের জন্ম হয়েছিল সেদিন আমাদের ইখওয়ান ভাইদের হাতে। হয়তো অনেক আগেই তেলাবিবের প্রাসাদ শীর্ষ থেকে ইহুদি পতাকা ভূমধ্যসাগরে ডুবে যেত, কিন্তু হঠাৎ করে আমাদের আশার আলোকবর্তিকা রাহুগ্রস্ত হল। ইখওয়ান নেতা হাসানুল বান্না মিশরের রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। হঠাৎ আমিন চুক্তাইয়ের কনুইয়ে গুঁতো খেয়ে সম্মুখে তাকিয়ে রশিদ দেখতে পেল পাহাড়ের অন্ধকার গুহা থেকে আলোক সংকেত হল, নির্দিষ্ট নিয়মে কয়েকবার। সে তার সাথীদের জানালো, আমরা প্রথম চেকপোস্টে এসে গেছি। কয়েক গজ সামনে দেখা গেল উদ্ধত মেশিনগান হাতে পথ রোধ করে দাঁড়িয়ে আছে
দুটি ছায়ামূর্তি। আব্দুর রশিদ বিচিত্র স্বরে একটি শীষ দিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে গোটা দেহ কালো কাপড়ে আবৃত একজন বিশালকায় প্রহরী একটি প্লেটে করে কতগুলো কাঠের অক্ষর এনে আবু বকর সেনোসির সামনে তুলে ধরল। সেনোসি তার থেকে ডাব্লিউ অক্ষরটি তুলে নিল। অমনি লোকটি রিভলভার নামিয়ে সালাম দিয়ে হ্যান্ডশেক করল সকলের সাথে। প্রথম চেকপোস্ট পেরিয়ে এলো ওরা। বিস্মিত আমিন চুক্তাই প্রশ্ন করল, কি ব্যাপার? আব্দুর রশিদ মৃদু হেসে বলল, 3 নম্বরে আপনার পালাও আসছে। ঘাঁটিতে ঢোকার জন্য এ ধরনের টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। চিন্তিত আমিন চুক্তাই বলল, কিন্তু আমি তো এ সংকেত জানতে পারিনি। হাসান তারিক আমাকে। তা আমি বুঝলাম, কিন্তু এ ব্যাপারে আমি আপনার মতোই অজ্ঞ। দেখা যাক, আমি মুসা ভাইকে জানিয়েছি আপনার কথা। আরও কয়েক মাইল কষ্টকর আরোহণ অবতরণের পর তারা দ্বিতীয় চেকপোস্টে পৌঁছল। সেখানে আগের মতো করেই প্লেটে কতগুলো কাঠের অক্ষর আনা হলো আব্দুর রহমানের সামনে। তা থেকে তিনি এ অক্ষরটি তুলে নিলেন। তৃতীয় চেকপোস্টে গিয়ে আমিন চুক্তাই প্রহরীদের হাতে আটকা পড়ে গেল। হেডকোয়ার্টার থেকে নতুন নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে ওখানে অপেক্ষা করতে আদেশ করা হলো। প্রায় 15 মিনিট পর আহমদ মুসার বিশেষ নির্দেশে আমিন চুক্তাইকে ছাড়া হলো। আম্মান থেকে 12 মাইল উত্তরে জর্দান নদী থেকে 20 মাইল পূর্বে একটি সংকীর্ণ পার্বত্য উপত্যকার পাশে পর্বতগাত্রের কয়েকটি গোপন প্রকোষ্ঠ আলোকিত হয়ে উঠেছে। পর্বতগুহার চতুর্দিকে মাইলের পর মাইল ধরে সাইমুম মুক্তিসেনার ঘাঁটি ও পর্যবেক্ষণ কেন্দ্র ছড়িয়ে আছে। এখান থেকে পরিচালিত গেরিলা অভিযান ইসরায়েলের ইলাত থেকে গাজা, হাইফা থেকে জেরুজালেম পর্যন্ত ইহুদি সাম্রাজ্যবাদীদের সুখ নিদ্রাকে চিরতরে বিলুপ্ত করে দিয়েছে। রাতের অন্ধকারে রাইফেল নিয়ে পাহারায় বসতেও তাদের বুক আজ দুরুদুরু করে, যেন তারা বুঝতে পারছে হিসাবের দিন আসন্ন। প্যালেস্টাইনি মুসলমানদের প্রতিটি ফোঁটা রক্তের শোধ আজ তাদের দিতে হবে। উজ্জ্বল প্রকোষ্ঠগুলির একটিতে বিরাট এক গোল টেবিলের চারদিকে চেয়ার পাতা। ঘরের প্রতিটি জিনিস ঝকঝক তকতক করছে। টেবিল ঘিরে 10টি চেয়ার, 8 জন লোক বসে আছে। এক পাশের 2টি চেয়ার তখনও খালি। একটি হাসান তারিকের, অপরটি মেজর জেনারেল আলী এফেন্দি। হাসান তারিক নিখোঁজ, আর আলী এফেন্দি এখনও পৌঁছতে পারেনি। সাইমুমের 3 জন সদস্য ছাড়াও যারা আজকের বৈঠকে এসেছে তারা হলো আফ্রিকার 2 জন, তুরস্ক থেকে 1 জন। ইউএমএলএ কেন্দ্রীয় কাউন্সিলের পাঠানো রিপোর্ট পড়ছিলেন আফ্রিকার অন্যতম প্রতিনিধি আব্দুর রহমান। এই শীতের রাতেও তার কপারে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। আহমদ মুসার মুখ নিচু, তন্ময়তার কোনো অতল গভীরে যেন হারিয়ে গেছে সে। আব্দুর রহমান তার রিপোর্টে বলছিলেন, আফ্রিকার মোট ৩,২২০ মিলিয়ন মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা হল ১৯৪ মিলিয়ন, আর বহিরাগত ঔপনিবেশিক খ্রিস্টানদের নিয়ে মোট খ্রিস্টান জনসংখ্যা হল ৪৭ মিলিয়ন। এ খ্রিস্টানরা দক্ষিণ, পূর্ব ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। এ অঞ্চলের কোনো মুসলিম দেশেই এদের সংখ্যা 15%-এর বেশি নয়। অথচ এ সামান্য সংখ্যক হয়েও তারা স্বগোত্রীয় সাম্রাজ্যবাদী শক্তি সহায়তায় ইথিওপিয়া, চাদ, মালি, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আপার হোল্টা, আইভরি কোস্ট, সেগোল প্রভৃতি মুসলিম দেশে সাম্রাজ্যবাদী শোষণ আর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এসব দেশে শিক্ষার দ্বার মুসলমানদের জন্য প্রায় অবরুদ্ধ। অবশ্য কোনো মুসলিম সন্তান যদি একান্তই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ঢুকবার সুযোগ পায়, তাহলে তিনি মুসলমান নাম বদলে করে খ্রিস্টান নাম গ্রহণ করতে বাধ্য হন এবং অবশেষে খ্রিস্টানই হয়ে যান। অর্থনৈতিক কারবার, ব্যবসা বাণিজ্যের সব সুযোগই খ্রিস্টানদের কুক্ষিগত। রাজনৈতিক ক্ষেত্রে মুসলমানরা তো অস্পৃশ্য। এভাবে সর্বমুখী শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে মুসলমানদের অস্তিত্ব আজ নিশ্চিহ্ন হতে বসেছে। এসব কিছুর উপরে রয়েছে আবার রাজনৈতিক নির্যাতন। মাত্র কিছুদিন আগে চাঁদের লিবারেশন ফ্রন্টের সহস্র সহস্র কর্মীকে অমানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। ইথিওপিয়ার মুক্তিঘাতদেরকে হত্যা করে গাছে গাছে লটকিয়ে রাখা হয়েছিল, যা দেখে নিরপেক্ষ বিদেশিরাও চোখের পানি রোধ করতে পারেনি। জাঞ্জিবারের মুসলিম জননেতা কাশিম হাঙ্গা, আলী মহসিন, সালাম বাম্ব, ইবনে সালেহ আবদার জুমা, খাতির মোহাম্মদ সামদ, জুমা আলুই, আমিরাল আল্লারখিও বছরের পর বছর ধরে কারাগারে যন্ত্রণা ভোগ করেছে। শুধু তানজানিয়ার কারাগারেই নয়, এমনই সহস্র সহস্র নরনারী আফ্রিকার বিভিন্ন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনছে। আমরা ঠেকে ঠেকে বুঝেছি এবং একথা আমরা নিশ্চিতভাবে আজ বিশ্বাস করি যে ভিক্ষা করে সুবিচার আদায় করা যাবে না, কিংবা আন্তর্জাতিক ন্যায়বিচারের মোহরাও এসব নির্যাতিত মানুষের কোনো কাজে আসবে না। মজলুম মানুষের মুক্তির একমাত্র পথ সংগ্রাম। এ সংগ্রামকে লক্ষ্যের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আবেদন 5টি।
দীর্ঘ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সাহায্য। 2 মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের সরবরাহ। আহত মুক্তিযোদ্ধাদের যথাযথ আধুনিক চিকিৎসার ব্যবস্থা। মুক্তিযোদ্ধাদের শিক্ষা এবং ট্রেনিংয়ের জন্য উপদেষ্টা প্রেরণ। 5 সাইমুম কর্তৃক নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনগুলোর নেতৃত্ব গ্রহণ। সুদীর্ঘ 10 পৃষ্ঠাব্যাপী লিখিত রিপোর্ট শেষ করলেন আব্দুর রহমান। কয়েক মুহূর্ত সবাই চুপচাপ। ধীরে ধীরে টেবিলে রাখা আফ্রিকার একটি বিশেষ মানচিত্র থেকে মুখ তুলল আহমদ মুসা। আর লিবিয়া এবং চাঁদের পর্বতমালাকে আপনাদের প্রধান ও স্থায়ী ঘাঁটি হিসেবে মনোনীত করেছেন কোন কারণে? এর চেয়ে সমুদ্রকূলবর্তী কোনো স্থানকে নির্বাচন করলে যুক্তিযুক্ত হতো নাকি? আহমদ মুসার প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন আবু বকর সেনৌসি। তিনি বললেন, এর কারণ 3টি। প্রথম কারণ, উভয় স্থানই অত্যন্ত দুর্গম এবং যে কোনো বিরূপ মনোভাপন্ন শত্রু রাজধানী থেকে বহু দূরে। শুধু স্থান দুটি ভৌগোলিক দিক দিয়ে দুর্গমই নয়, এর চারিদিকে হাজার হাজার মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন পার্বত্য আর বেদুইন গোত্র। তারা আমাদের বন্ধু এবং আমাদের সংগ্রামী শক্তির বিশিষ্ট অঙ্গ। দ্বিতীয় কারণ, এখান থেকে অতি সহজেই বিভিন্ন আফ্রিকান মুসলিম দেশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা যাবে। তৃতীয় কারণ, অস্ত্রপাতির আর উত্তর দিকে ভূমধ্যসাগরের পথে সাইরেনিকা ও লিবিয়া মরুভূমির মধ্য দিয়ে সকল রকমের সরবরাহ নিরাপদে আসতে পারে। সাইরেনিকার নির্জন ও দুর্গম সমুদ্রতীর এবং এর গভীর পার্বত্য বনাঞ্চল এ কাজের খুবই অনুকূল। সাইরেনিকার আরও বেদুইনদের অমূল্য সাহায্য আমরা এ কাজে পাব। বেদুইনরা সাম্রাজ্যবাদীদেরকে মজ্জাগতভাবে ঘৃণা করে। ইতালীয় কোম্পানিদের উপনিবেশী নির্যাতনের কথা বেদুইনরা আজও ভুলে নাই। আজও সাইরেনিকা আর লিবিয়ার পথেঘাটে প্রান্তরে নির্যাতনের সাক্ষ্য জীবন্ত হয়ে আছে। বেদুইনদের পানিকষ্ট দিয়ে মেরে ফেলার জন্য যে অসংখ্য কূপ সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল তা আজও তেমনি আছে। লিবিয়া ও সাইরেনিকার বহু স্থানে ধ্বংস হয়ে যাওয়া এমন বহু জনপদ পাওয়া যাবে যেগুলো একমাত্র পানির অভাবে বিরান হয়ে গেছে। ঘাঁটি হিসাবে কুফরা আর লিবিয়ার মরুভূমির দক্ষিণ সীমান্তের পর্বতমালাকে নির্বাচনের আরেকটি বড় কারণ হল আজও এ অঞ্চলের লক্ষ লক্ষ মুসলিম বৃদ্ধ ও তরুণদের মনে সেনৌসি আন্দোলনের আদর্শ ও আব্দুল করিম রিনফের জ্বালাময়ী প্রেরণা রূপকথার মতো হলেও জীবন্ত হয়ে আছে। সরবরাহ এখানে নিরাপদ হতে পারবে। বন্ধুদের সুদানের পথে লোহিত পথে সহজেই আমরা কোনো সরবরাহ পেতে পারি। আহমদ মুসার চোখ দুটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। সে বলল, আপনার দূরদৃষ্টি অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি বিজয় আপনাদের সুনিশ্চিত। আপনাদের পিছনে সেনৌসি আন্দোলনের ঐতিহ্য রয়েছে, আব্দুল করিম রিফের প্রেরণা রয়েছে, আর রয়েছে হাসানুল বান্নান সংগঠন ও আত্মত্যাগের শিক্ষা। মোস্তফা আমিন চুক্তি করলে তিনি রিপোর্ট এখনও শেষ করতে পারেননি। রিপোর্ট তিনি সমাপ্তি অধিবেশনে পেশ করবেন। রিপোর্ট অধিবেশন তখনের মতো স্থগিত হল। আহমদ মুসার টেবিলের পাশে একটি বোতাম টিপে ধরল। কিছুক্ষণ পর একজন লোক প্রবেশ করে সালাম জানালো। মুসা বলল, আলী এফেন্দির কোনো খবর নেই। জি না, আমরা কন্ট্রোল রুমে যেতে চাই। তুমি জামিলকে বলে সত্তর ব্যবস্থা করো। তারপর সকলের দিকে ফিরে হেসে বলল, ভাই আমিন চুমতাই জানতে চেয়েছেন কিভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে অগ্রসর হচ্ছি। তার জন্যই এ ব্যবস্থা। আবু বকর সেনৌসি মৃদু হেসে বলল, আমরা আমিন ভাইয়ের কাছে এই জন্য কৃতজ্ঞ। পাহাড়ের কয়েকটি অন্ধকার আঁকাবাঁকা গলি পেরিয়ে 8টি ছায়ামূর্তি ত্রিকোণ একটি জায়গায় এসে দাঁড়াল। জায়গাটি স্বল্প পরিসর। একটি প্রকাণ্ড পাথর উত্তর দিক থেকে এসে মাথার ওপর ছালাত সৃষ্টি করেছে। তারা ওখানে পৌঁছাতেই উত্তর পশ্চিম কোণ থেকে একটি পাথর সরে গেল এবং সঙ্গে সঙ্গে এক ঝলক সন্ধানী আলো এসে তাদের চোখ ধাঁধিয়ে দিল। আহমদ মুসা সবাইকে নিয়ে সে উন্মুক্ত পথ দিয়ে ভিতরে প্রবেশ করল। আবার পূর্বের মতোই সে গলিপথ শুরু হল। দুধারে পাহাড়ের দেয়াল। অন্ধকারে কিছুক্ষণ চলার পর এক জায়গায় এসে থমকে দাঁড়াল আহমদ মুসা। পাশে একটি নির্দিষ্ট জায়গায় প্রথমে 3টি জোরে এবং পরে 5টি আস্তে টোকা দিল। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 20 গজ ওপরে একটি ম্লান নীল বাল্ব জ্বলে উঠল। আহমদ মুসা পুনরায় প্রথমে 5টি ও পরে 3টি টোকা দিল নির্দিষ্ট জায়গায়। এবার কয়েক সেকেন্ডের মধ্যেই 8টি দড়ির মই নেমে এলো নিচে। ঢাকনির বিপ্লব পরিষদের মৌলানা ফারুক হেসে বললেন, আবার একই ট্রেনিংয়ের পাল্লায় ফেললে। পাহাড় দেশের মানুষ হয়ে আমাদের এ খুদে পাহাড়কে আর লজ্জা দিবেন না মৌলানা। হেসে আহমদ মুসা জবাব দিল। দড়ির মইগুলো নেমে এলো। সেগুলোতে উঠতেই মুহূর্তে তাদেরকে উপরে নিয়ে এলো। তারা একটি কংক্রিটের ছাদে গিয়ে দাঁড়াল। ছাদটি বিরাট প্রশস্ত।
ছাদে উঠে দাঁড়াতেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে গায়ে হিমেল পরশ বুলিয়ে গেল। জর্দান নদীরে সগাত। রাত্রির অন্ধকার না থাকলে দেখা যেত কিছু দূর দিয়ে রূপালী ফিতার মতো জর্দান নদী বয়ে যাচ্ছে। আহমদ মুসা সবাইকে নিয়ে ছাদটি পেরিয়ে একটি সিঁড়ি মুখে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিস্ময়ে হাঁ হয়ে গেল মৌলানা ফারুক, আবু বকর সেনৌসি ও আব্দুর রহমানের মুখ। তারা দেখল সিঁড়ির প্রান্তে হাসি মুখে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব মুসলিম সম্মেলনের বিশিষ্ট কর্ণধার আশিন আল আজহারি এবং বিশ্ব মুসলিম কংগ্রেসের সামরিক বিশেষজ্ঞ আবদুল্লাহ। অতিথিদেরকে জড়িয়ে ধরল আনন্দে। সকলে মিলে আবার তারা চলতে শুরু করল। আবু বকর সেনৌসিদের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আহমদ মুসা তাদের দিকে চেয়ে হেসে বলল, জনাব আমিন আল আজহারি সাইমুমের পরিকল্পনা বিভাগের প্রধান এবং জনাব আবদুল্লাহ আমর এ বিভাগের প্রধান উপদেষ্টা। তারা সকলে পার্শ্বস্থ একটি প্রায় অন্ধকার কক্ষে প্রবেশ করল। দরজা দিয়ে বাহির থেকে এক টুকরো আলো এসে বৃহৎ লম্বা টেবিলটির একাংশ আলোকিত করেছে। তারা লম্বা টেবিলটির দক্ষিণ পাশে গিয়ে বসল। তারপর দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যেতেই অল্প আলোর রেশটুকুও মিলিয়ে গেল। ঘরটি হয়ে গেল সম্পূর্ণ অন্ধকার। আহমদ মুসার গম্ভীর কণ্ঠ শোনা গেল। সে বলল, বিজ্ঞ ইহুদি মুরব্বীদের পরিকল্পিত ধরে গড়ে তোলা বিশ্বজোড়া ইহুদি চক্রান্তের বিস্ফল ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে আমরা অগ্রসর হচ্ছি তা এবার আপনাদেরকে বুঝিয়ে দিবেন জনাব আমিন আল আজহারি। আমিন আল আজহারি টেবিলের উপর দুটি কনুই রেখে সামনের দিকে একটু ঝুঁকে বসলেন। তার শান্ত কণ্ঠে শোনা গেল, আরব দেশগুলোর লক্ষ্যগত অনৈক্য এবং সামরিক দুর্বলতার কারণে এখনও পর্যন্ত ইহুদিদের হাত থেকে আরব ভূমি মুক্ত করা যায়নি। নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ করে ইহুদিদের উৎখাত করা যাবে না, কারণ তাদের পিছনে রয়েছে পূর্ব এবং পশ্চিম শক্তিজোট। আরব ভূমিকে মুক্ত করতে এবং মুসলমানদের উপর করা সকল জুলুমের প্রতিশোধ গ্রহণ করতে হলে ইসরায়েলকে ভিতর থেকে আঘাত হেনে টুকরো টুকরো করে ফেলতে হবে। এই ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে সাইমুম এবং তাদের পরিকল্পনাকে 3 ভাগে ভাগ করা যায়। কথাগুলো বলে থামলেন তিনি একটু। আবার বললেন, চেয়ে দেখুন সামনে। সবাই সামনে তাকালো। কোথায় যেন ঘট করে একটু শব্দ হলো। দেয়ালের কালো সীমান্ত রেখায় ইসরায়েলের একটি বিরাট মানচিত্র স্পষ্ট হয়ে উঠল। তারপর মানচিত্রের বিভিন্ন স্থানে ফুটে উঠল অসংখ্য নীলবিন্দু। আমিন আল আজহারি শুরু করলেন, ইসরায়েলের মানচিত্রে নীল বিন্দুগুলো ইসরায়েলের গ্রাম এবং সেগুলোর সংখ্যা 2399টি। প্রত্যেকটি গ্রামে 7 সদস্যের একটি বিপ্লবী ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে, যার অধিকাংশ সদস্যই প্যালেস্টাইনের ছদ্মবেশী আরব মুসলমান। 6 বছর অবিরামভাবে কাজ করে এই ইউনিটগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি গ্রামের মাটির নিচে একটি করে ছোট অস্ত্রাগার তৈরি করা হয়েছে। 1967 সালের জুন যুদ্ধের পর সিনাই মরুভূমি থেকে পাওয়া অস্ত্র দিয়ে সেগুলো পূর্ণ করা হয়েছে। প্রত্যেক অস্ত্রাগারে রয়েছে 2 ডজন হাতবোমা, 5টি রাইফেল, 6টি পিস্তল এবং একটি সাবমেশিন। বিপ্লবী ইউনিটগুলো প্রতিষ্ঠার সময় ইসরায়েলি গোয়েন্দা ও সৈন্য বিভাগের দৃষ্টি সরিয়ে নিতে ইসরায়েলের সীমান্ত এলাকায় হাজার হাজার অভিযান চালানো হয়েছে। ইসরায়েল তাদের সীমান্ত নিয়ে পাগল হয়ে উঠেছিল। তাদের উন্মত্ত মানসিকতার প্রমাণ পাওয়া যায় যখন তারা সাইমুমের ঘাঁটি সন্দেহে জর্দানের কারামা আক্রমণ করে। খুট করে আরেকটি শব্দ হল। মানচিত্রে সিনাই মালভূমির অভ্যন্তরে এবং গোলান হাইট থেকে প্রায় 50 মাইল ভিতরে 2টি বড় নীল আলো ফুটে উঠল। জনাব আজহারি বললেন, ইসরায়েলের ভিতরে 2টি মূল সরবরাহ ঘাঁটি স্থাপন করা হয়েছে। এই ঘাঁটিগুলো 2টি পুরনো গির্জার নিচে মাটির তলায় অবস্থিত। প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে এবং এখন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ 2য় অধ্যায়ে প্রবেশ করা হয়েছে। জনাব আজহারির শেষের বাক্যটি শেষ হওয়ার সাথে সাথে আমিন চুক্তাই যেন অনেকটা সংকোচ জড়িত কণ্ঠে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি একটি সিগারেট। দ্রুত চিন্তা ঘুরপাক খাচ্ছিল আহমদ মুসার মনে। অবশেষে সে পরিষ্কার গলায় বলল, না না, আমাদের আপত্তি থাকবে কেন? আমিন চুক্তাই একটি সিগারেট মুখে পুড়ে লাইটার জ্বালল। লাইটারটি জ্বলে উঠতেই চমকে উঠল আহমদ মুসা। এক ঝলক তীক্ষ্ণ আলো আর লাইটার থেকে ভেসে আসা অতি সূক্ষ্ম একটি পরিচিত শব্দ আহমদ মুসার দৃষ্টিকা ফাঁকি দিতে পারল না। ইতিমধ্যে জনাব আজহারি আবার বলতে শুরু করেছেন, 3য় পর্যায়ে সমাপ্ত হওয়ার পর একটা নির্দিষ্ট সময় সর্বোত্তক সংগ্রাম শুরু হবে। ভিতর থেকে যে আঘাত আনা হবে তা ঠেকানোর ক্ষমতা ইসরায়েলের নেই। তাদের বিদেশি মিত্ররা তাদের পাশে আসার আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আমিন আল আজহারির কথার শেষ রেশটুকু ইথারে মিলিয়ে যাবার আগেই উজ্জ্বল সাদা আলোয় ঘরটি যেন হেসে উঠল। আহমদ মুসা উঠে দাঁড়িয়েছিল আগেই। সে ধীরে ধীরে চুক্তাইয়ের দিকে এগোচ্ছিল। ভাবলেশহীন মুসা। চুক্তাই টেবিলের ওপর হাত রেখে বসেছিল। তার চোখ দুটি ঘরের চারদিকে ঘুরছিল, অনুসন্ধিৎসা সে চোখে।
মনে তার প্রচণ্ড ঝড়। শামিল এফরান। দেশের ইন্টারনাল সিকিউরিটির দায়িত্ব ওই বুড়োটার উপরই তো ছিল। শুধু গাদা গাদা বেতন মেরেছে আর নাকে তেল দিয়ে ঘুমিয়েছে বুড়ো। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ের কত দূর পৌঁছেছে এরা? পরিকল্পনা এদের নিখুঁত। ভাবতে আতঙ্ক লাগে, প্রতি গ্রামে এরা ছড়িয়ে আছে। আহমদ মুসা ধীরে ধীরে একটি হাত রাখল চুগতাইয়ের কাঁধে। তার হাতে একটি সিগারেট। চিন্তার সূত্র ছিন্ন হয়ে গেল চুগতাইয়ের। প্রচণ্ড এক হোঁচট খেল যেন সে। ভীষণ চমকে উঠল। ফিরে তাকিয়ে আহমদ মুসাকে দেখে ঠোঁটের প্রান্তে হাসি টেনে নিল। সামলে নিয়েছে সে নিজেকে। বলল, খুব চমকে দিয়েছেন তো আমাকে। আপনাদের বিস্ময়কর পরিকল্পনার রঙিন জগতে ঘুরছিলাম আমি এখনো। আমি দুঃখিত ভাই। বলল আহমদ মুসা। তারপর সিগারেটের একটি শলা বাম থেকে ডান হাতে নিয়ে এসে বলল, আপনার লাইটারটি কি পেতে পারি? কথাটি শোনার সাথে সাথে ঠোঁটের কোণের হাসিটি দপ করে যেন নিভে গেল। এক টুকরো তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তের জন্য আহমদ মুসার চোখে এসে স্থির হল, কিন্তু ক্ষণিকের জন্যই। তারপরই আবার উচ্ছ্বসিত হয়ে উঠল মোস্তফা আমিন চুগতাই। বলল, নিশ্চয়ই, নিশ্চয়ই। বলে পকেট থেকে লাইটারটি বের করে জ্বালিয়ে আহমদ মুসার মুখের কাছে তুলে ধরল। সিগারেট ধরিয়ে নিয়ে আহমদ মুসা বলল, বাহ, লাইটারটির সিস্টেম তো খুব সুন্দর। জার্মানির তৈরি না? দেখতে পারি একটু? মোস্তফা আমিন চুগতাই এই অবস্থার জন্য বোধহয় প্রস্তুত ছিল না মোটেই। কেমন একটি বিমূঢ় ভাব চোখে মুখে ফুটে উঠল তার। দ্বিধাজড়িত হাতে লাইটারটি তুলে দিল আহমদ মুসার হাতে। আহমদ মুসা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল চুগতাইকে। দেখল একটি হাত তার কোটের পকেটে। এর অর্থ মুসার অজানা নয়। সূক্ষ্ম এক টুকরো হাসি ফুটে উঠতে চাইল তার মুখে। সে লাইটারের দিকে এক মুহূর্ত তাকিয়েই বুঝতে পারল একটি শক্তিশালী ক্যামেরা সংযোজন করা আছে ওতে। একগাল ধোয়া ছেড়ে একটু ঝুঁকে পড়ে দুটি কনুই টেবিলে রেখে মুফতি আল আজহারির দিকে একটু তাকিয়ে মৃদু হেসে আহমদ মুসা বলল, জনাব আমিন এ সামান্য ধরনের নেশাকেও ভালো চোখে দেখেন না। তবু রক্ষে যে আজ আপনাকে একজন সাথী হিসেবে পাওয়া গেল। এ অভ্যেস আপনার কত দিনের? শুধু আমিন আল আজহারি নয়, আবু বকর সেনৌসি, আব্দুর রহমান এবং মৌলানা ফারুক সহ সকলেই আহমদ মুসার জলজান্ত মিথ্যা কথা আর এ অস্বাভাবিক ব্যবহারে বিস্ময়ে বোবা হয়ে গেছে। আহমদ মুসা সিগারেট খায় না, এটা সকলেই জানে। আহমদ মুসার এটি ছেলেমি না কোনো বিশেষ অভিনয়? এ ধরনের ছেলেমি করার মতো লোক তো আহমদ মুসা নয়। তাহলে সকলের চোখে একরাশ বিস্ময় ভরা প্রশ্ন। আহমদ মুসার কথায় চুগতাইকে একটু খুশি মনে হল, যেন একখণ্ড মেঘ তার মুখের উপর থেকে সরে গেল। মুফতি আমিন আল আজহারির দিকে একটু চোরা দৃষ্টিতে চেয়ে সকৌতুকে নিচু গলায় বলল, এই বদ অভ্যেসটি আমার ছোটবেলার। বন্ধুদের সংসর্গদোষও বলতে পারেন একে। আহমদ মুসা হেসে বলল, বন্ধুরা অনেক উপকারও করেছে আপনার। তা না হলে দেশের সেরা ফুটবল খেলোয়াড় কি হতে পারতেন আপনি? ভালো দিকগুলো অস্বীকার আনিও গুলি। হেসে বলল চুগতাই। আহমদ মুসা আবার শুরু করল, আমার মনে হয় কি জানেন, আপনি চেষ্টা করলে পৃথিবীর সেরা মল্লযোদ্ধা হতে পারতেন। এ প্রচেষ্টা ছেড়ে দিলেন কেন? হঠাৎ চুগতাইয়ের চোখ মুখ তীক্ষ্ণ হয়ে উঠল। কি যেন বুঝতে চেষ্টা করল। মুহূর্তকাল পরে শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি এসব প্রশ্ন করছেন কেন? আহমদ মুসা সোজা হয়ে বলল, মোস্তফা আমিন চুনতাইয়ের সাথে আপনাকে মিলিয়ে নিতে চেষ্টা করছিলাম। আমিন চুনতাইয়ের ডোসিয়ার থেকে জানি উনি জীবনে ফুটবলে পা রাখেননি, আর সত্যিই একজন শ্রেষ্ঠ মল্লযোদ্ধা তিনি। অথচ আপনি... আহমদ মুসার কথা শেষ হওয়ার আগেই স্প্রিংয়ের মতো ছিটকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চুগতাই। কিন্তু দেরি হয়ে গেছে তখন। আহমদ মুসার 6 ঘরা রিভলভারের চকচকে নল স্থির লক্ষ্যে চেয়ে আছে চুগতাইয়ের দিকে। আহমদ মুসার গম্ভীর কণ্ঠ ভেসে এলো, পকেট থেকে হাত বের করে নিন। মৃত্যু না চাইলে আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ হবে। মৃত্যুকে আমি ভয় করি না মুসা, কিন্তু তোমরা জীবিত থাকো তাও আমার কাম্য নয়। বলে সে বিদ্যুৎ বেগে পকেট থেকে হাত বের করল। হাতে ডিম্বাকৃতির একটি গ্রেনেড। বিমূঢ় হয়ে পড়েছে সবাই ঘটনার এ অবিশ্বাস্য আকস্মিকতায়। বেপরোয়া ওই লোকটির দিকে তাকিয়ে শিউরে উঠল সবাই। তারা জানে হাতের ওই বিশেষ হ্যান্ড গ্রেনেডটি দিয়ে শুধু গুহার এই কয়জন মানুষই নয়, পাহাড়ের একটি অংশ সহজেই উড়িয়ে দেয়া যাবে। কিন্তু গ্রেনেডটি ছুড়বার অবসর পেল না চুগতাই। আহমদ মুসার রিভলভার নিঃশব্দে একরাশ ধোঁয়া উদ্গীরণ করল। হ্যান্ড গ্রেনেডটি হাতেই রইল। টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ল চুগতাইয়ের দেহ। ঠিক এ সময় দরজা ঠেলে প্রবেশ করল আলী এফেন্দি এবং তার সাথে সাথে মোস্তফা আমিন চুগতাই। ওদের দিকে তাকিয়ে একমাত্র আহমদ মুসা ছাড়া সকলের মুখ বিস্ময়ে হাঁ হয়ে উঠল। গত এক রাত একদিনের কাহিনী শেষ করে চুপ করল মেজর জেনারেল আলী এফেন্দি। একটি গোল টেবিল ঘিরে সবাই বসে আছে নির্বাক হয়ে।
কথা বলল আহমদ মুসা প্রথম। বলল, পরশু দুপুরেই ইস্তাম্বুল গেছে হাসান তারিক। অথচ এত অল্প সময়ের মধ্যে হাসান তারিকের আটক থেকে শুরু করে মোস্তফা আমিনের কিডন্যাপ, একজন ইহুদি স্পাইকে নিখুঁত প্লাস্টিক অপারেশন দ্বারা মোস্তফা আমিন চুনতাইয়ের পরিবর্তন কেমন করে সম্ভব হল? তাহলে আমাদের আজকের এ অধিবেশনের কথা এবং মোস্তফা আমিন চুনতাইয়ের এখানে যোগদানের কথা কি ওরা আগেই জানতে পেরেছিল? আলী এফেন্দি বলল, যতদূর জানতে পেরেছি, ডাব্লিউআরএফ এবং মোসাদের সম্মিলিত তৎপরতা এটা সম্ভব হয়েছে। টার্কিশ সিক্রেট সার্ভিস জানিয়েছে, গতকাল তুরস্ক ইরাক সীমান্ত থেকে একটি কফিন ইরান দিয়ে কাস্পিয়ান সাগরে অপেক্ষমান একটি সাবমেরিনে উঠেছে। সে কফিনের আবরণে যদি হাসান তারিককে পাচার করা হয়ে থাকে, তাহলে বলা যায় আমাদের এই অধিবেশন সংক্রান্ত সকল খবর ও তথ্য দিয়ে ডাব্লিউআরএফ মোসাদকে সাহায্য করেছে। বিনিময়ে মোসাদ হাসান তারিককে তাদের হাতে তুলে দিয়েছে। ডাব্লিউআরএফের এ তৎপরতার কথা আরও সূত্র থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু বুঝতে পারছি না হাসান তারিকের উপর ডাব্লিউআরএফের এই বিশেষ আগ্রহ কেন, বলল আহমদ মুসা। একটু চিন্তা করে আলী এফেন্দি বলল, আপনার নিশ্চয়ই মনে আছে 2 বছর আগে জর্ডানে বিদেশি কূটনৈতিক মার্থাল খিরব গুপ্তচর বৃত্তির দায়ে ধরা পড়েছিলেন। একমাত্র হাসান তারিকের কৃতিত্বেই দলিল দস্তাবেজ সহ খিরব হাতে নাতে ধরা পড়ে এবং সে দুর্ঘটনার সময় বিশ্বব্যাপী বহু আলোচিত দুর্ধর্ষ গোয়েন্দা কূটনৈতিক ব্রিগেডিয়ার ক্লিমোভিচ হাসান তারিকের গুলিতেই নিহত হয়েছিল। আমার মনে হয় হাসান তারিকের উপর তারই প্রতিশোধ নিতে এসেছে বেসরকারি আন্তর্জাতিক কমিউনিস্ট সন্ত্রাসবাদী সংস্থা ডাব্লিউআরএফ। খিরভ ও ক্লিমোভিচ উভয়ই যে এ বেসরকারি কমিউনিস্ট সংগঠন ডাব্লিউআরএফের সদস্য ছিল, তা আমরা আজ নিঃসন্দেহে ধরে নিতে পারি। আলী এফেন্দি থামল। ধীরে ধীরে মুখ তুলল আহমদ মুসা। মনে হলো চিন্তার কোনো অতল থেকে জেগে উঠল সে। বলল ধীরে ধীরে, ক্লিমোভিচকে অনুসরণ করে তার গোপন আড্ডায় হানা দিয়ে একটি পরিকল্পনার দুর্বোধ্য নকশা পেয়েছিল হাসান তারিক। কিন্তু নকশাটি হাসান তারিক রাখতে পারেনি। সেদিনই গভীর রাতে আক্রান্ত হয়েছিল সে। ক্লিমোভিচের লাশ পেছনে রেখে তারা নকশাটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিছুক্ষণ থামল আহমদ মুসা। আবার শুরু করল সে, পরিকল্পনার মূল কপি আমাদের কাছে না থাকলেও এর একটি ফটোকপি আমাদের কাছে আছে। এ কথা ওরা জানে কি না জানি না, তবে আমার মনে হয় যদি প্রতিশোধ গ্রহণই ডাব্লিউআরএফের লক্ষ্য হতো, তাহলে হাসান তারিককে ধরে নিয়ে গিয়ে হত্যা করতে পারত, কিন্তু তা তারা করেনি। এ থেকে প্রমাণ হয় পরিকল্পনার নকশা সম্পর্কে হাসান তারিককে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। হাসান তারিক পরিকল্পনার কতদূর জেনেছে, আর কেউ এর কোনো কিছু জানতে পেরেছে কিনা ইত্যাদি জেনে না নেওয়া পর্যন্ত তারা হাসান তারিককে কিছুতেই হত্যা করবে না। পরিকল্পনাটি কি সম্পর্কিত এবং আপনারা কি জানতে পেরেছেন তা থেকে? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে মোস্তফা আমিন। পরিকল্পনাটির অর্থ আজও আমাদের কাছে পরিষ্কার নয়। মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো থেকে আফ্রিকার মুসলিম অধ্যুষিত তানজানিয়া এবং মোরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অধ্যুষিত মুসলিম বিশ্বের মানচিত্র, এর মাঝে অসংখ্য সাংকেতিক চিহ্ন এবং লাল ও কালো রেখার অসংখ্য সারি। সাম্প্রতিক ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি পরিকল্পনাটি আসলে ডাব্লিউআরএফের, এবং তা যদি হয় এর অর্থ আমাদের কাছে পরিষ্কার। সমগ্র মুসলিম বিশ্ব জুড়ে ওরা চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে। পরিকল্পনাটির নকশাটি নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের, কিন্তু তার আগে হাসান তারিক সম্বন্ধে আমাদের। কথা শেষ হল না আহমদ মুসার। ঘরে পাথরের দেয়ালে এক বিশেষ স্থানে লাল সংকেত জ্বলে উঠল। আহমদ মুসা সেদিকে তাকিয়ে বলল, আকাশে নিশ্চয় কোথাও হানাদার ইসরায়েলি বিমান দেখা গেছে। আমাদের রাডারের সংকেতটা। আসুন। বলে আহমদ মুসা উঠে দাঁড়াল। সবাই উঠে এলো ছাদে। পশ্চিম আকাশ তখন লাল হয়ে উঠেছে। জর্ডান নদীর ওপারে বোমা ফেলেছে ইহুদিরা। নিশ্চয়ই, বলল আহমদ মুসা। ঘুড়ি দেখে আব্দুর রশিদ বলল, আজ রাত 12টায় আমাদের মুক্তিযোদ্ধাদের একটি ইউনিট জেরুজালেমের 3 মাইল পশ্চিমে নতুন ইসরায়েলি ঘাঁটি আক্রমণ করেছে। মনে হয় তারা দায়িত্ব পালন করে ইতিমধ্যেই নদীর ওপারে ফিরে এসেছে। ইসরায়েলি বিমানগুলো মনে হয় তাদেরকেই তাড়া করে এসেছে। এ সময় রাডার পর্যবেক্ষক আবদুল্লাহ মাসুদ এসে জানালো, জর্ডান নদীর 2.5 মাইল পশ্চিমে আরব পল্লীর উপর বোমা ফেলেছে ইসরায়েলিরা। সবাই চোখ ফিরালো লাল হয়ে ওঠা দিগন্তের দিকে। ওই লাল আগুন কত অসংখ্য নারী পুরুষ আর অসহায় শিশুর রক্ত চুষে নিল কে জানে। কারো মুখে কোনো কথা জাগল না। বোধহয় সবার মনে একই প্রশ্ন, এ অগ্নি পরীক্ষা আর কতদিন চলবে? এ কোরবানির শেষ হবে কবে?